আমি মেজর ডালিম বলছি। পর্ব ১৩। রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন। রাষ্ট্রপতি ৯ নং আদেশ বলে ৮ জন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়। নূর ও আমিও ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলিশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসে গেছেন, কিন্তু হুদা ভাইয়ের পাত্তা নেই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো তার মুখ, অস্বাভাবিক গম্ভীর তিনি। এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোনায় গিয়ে বসলেন তিনি। বোঝা যাচ্ছিল কারোর সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উচ্ছল হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকলো। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুদা ভাই? কোনো অঘটন ঘটেনি তো? না, কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্মি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদাভাই নিম্মিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্মি, ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলটপালট হয়ে গেল, তোমাদের এই সুখ কেউ কেড়ে নিল, তখন কি করবে? নিম্মি অবাক বিস্ময়ে হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলোমেলো বলছেন, কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি। ডালিম, ঢাকা থেকে কোনো খবর পেয়েছো? জিজ্ঞেস করলেন কর্নেল হুদা। না তো, কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই, রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে, ব্যাপার কি? যা হবার তাই হয়েছে, যা হবার নয় তাই হয়েছে। প্রেসিডেন্টাল অর্ডার নং 9 প্রয়োগ করে আর্মি থেকে ৮ জন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তুমি এবং নূরও রয়েছে এই ৮ জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগলো। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, টেক ইট ইজি, নিজেকে সামলে নাও। ডোন্ট গেট আপসেট অ্যান্ড স্পয়েল দ্য পার্টি। লেট দিস বি ওভার, দেন উই শ্যাল থিঙ্ক অ্যাবাউট ইট। নাও বি ব্রেভ অ্যাজ ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যান্ড অ্যাক্ট লাইক এ গুড হোস্ট, ওকে? মেয়ে মানুষ, তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতির নিম্মির। তবুও সেদিন অতি কষ্টে সবকিছু সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানতো না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় দিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু হুদা ভাই ও ভাবি। ভাবিকে খবরটা দেয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও আর নিজেকে সামলে রাখতে পারলো না। ক্ষোভে কান্না জড়িয়ে ধরল ভাবিকে। আমিও হুদা ভাই দুজনে তাদের শান্ত করার চেষ্টা করছিলাম। হুদা ভাই বললেন, কাম অন, হাউ বোথ অফ ইউ হোল্ড ইউরসেলভস। দিস ইজ নট টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ ইজ দেয়ার অ্যান্ড হি ইজ গ্রেট। প্লিজ স্টপ ক্রাইং অ্যান্ড থিঙ্ক হোয়াট শুড বি ডান। নীলু ভাবি কাঁদছেন আর হুদা ভাইকে বলে চলেছেন, গুডু, you must do something about this injustice. You have to do whatever necessary. This is simply outrageous. You must not take this lying now. Get this very clear. নীলু ভাবির আন্তরিকতায় মন ভরে গেল। I got it, Nilu. I got it. Please calm down. I promise you I shall go out of my way to redress this. Nimmi, you too, please stop crying. Don't you have faith on your Huda bhai? আমাকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব, প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি, তুমিও যাবে আমাদের সাথে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এলো। নূর বলল, স্যার, উই হ্যাভ বিন sacked under Tier 9. We need your presence here as soon as possible. জবাব দিলাম। আমি এবং হুদা ভাই কালই আসছি। টেলিফোন রেখে দিলাম। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। কর্নেল হুদা সকালেই প্রেস কনফারেন্স কল করলেন। সেখানে তিনি বললেন, ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছি। I can assure you all that I personally shall do everything to redress this shocking injustice. এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষও কম নয়। ঢাকায় এলাম আমরা। আর্মি হেডকোয়ার্টার্সে চরম উত্তেজনা। শফিউল্লাহ অফিসে নেই।
তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছি জানতে পেরে ডেকে পাঠালেন। গিয়ে ঢুকলাম তার অফিসে। তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক। বললেন, হ্যাভ ফেথ ইন আল্লাহ, হি ডাজ এভরিথিং ফর দ্য বেটার, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড আই এম শিওর মেনি মোর হেডস উইল রোল। দোয়া করবেন স্যার। ঠিকই বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে, বললাম আমি। We must keep in touch and you can count on me for everything just as before. For any personal need, my doors are always open to you. Thank you very much, sir. You are most kind, but you must remain alert as you are our last hope. Future will say what is there in our common destiny. এমএস ব্রাঞ্চ থেকে PO9 এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি এবং নূর সেনা সদর থেকে। রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব যখন সস্নেহে মিন্নিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি, সেই সুবিচারের ফলেই আজ আমি চাকরিচ্যুত হলাম বিনা কারণে। সেদিনের সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন 32 নম্বর ধানমন্ডিতে। অতি পরিচিত সবকিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। রেহানা, কামাল সবাই কেমন যেন বিব্রত। পরিবেশটাকে হালকা করার জন্য বললাম, কি কামাল, বিয়ের দাওয়াত পাবো তো? আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল, কি যে বলেন বস, আমি নিজে গিয়ে আপনাকে ও নিমিকে দাওয়াত করে আসবো, আপনাদের ছাড়া বিয়েই হবে না। রেহানা চা নাস্তা নিয়ে এলো। হুদা ভাই চুপ করে বসে সবকিছু দেখছিলেন। বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল আমাদের 3 তলার অতি পরিচিত ঘরেই। একাই বসেছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকরি করার ইচ্ছা আমারও নেই স্যার। বলেই পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনে টেবিলের উপর রেখে তিনি বললেন, আমার এই পদত্যাগপত্রের অফিসিয়াল কপি থট পেপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। আর এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়ে শেখ সাহেব বললেন, তোমরা সবকিছু একতরফা ভাবে দেখো, আমার দিকটাও একটু চিন্তা করো না। একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা। আমি কি করুম? পার্টির কাছে আমি বান্দা, পার্টি ছাড়া তো আমার চলবো না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। শেখ সাহেবের সাথে কথা বলার সময় হুদা ভাইয়ের চোখে পানি এসে গিয়েছিল। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়লো। চিফ আমাকে নির্দেশ দিলেন, কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না। নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদার এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন, কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি, এভাবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়া অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাত দিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়মানুযায়ী বিদায় নেওয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল আমাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর। আমি ঢাকায় রয়ে গেলাম। হুদা ভাই, নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায়। আমাকে কুমিল্লায় ফিরতে না দেয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল। একদিন 2 ট্রাক সৈনিক কুমিল্লা থেকে আমার মালিবাগের বাসায় এসে হাজির। আমাকে ওরা নিয়ে যেতে এসেছে। সরকার অন্যায়ভাবে ক্ষমতা বলে আমাকে চাকরিচ্যুত করেছে, তার উপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সংবর্ধনাও জানাতে পারবে না ইউনিটের সদস্যরা। এটা কিছুতেই হতে দেবে না তারা। সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়েই যাবে। পরিণামে যা ঘটুক না কেন, তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে। সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিটে। ইমোশনালি চার্জড অবস্থায় পরিণামের বিষয়টি উপেক্ষা করে যে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে, তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, সেটা ঠিক তারা বুঝতে না পারলেও আমি বুঝতে পারছিলাম। তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বুকে নিয়ে ফিরে গিয়েছিল। ফিরে যাবার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল, স্যার আপনি যেখানেই থাকেন না কেন, আমরা সবসময় আপনার সাথে আছি। এই কথাটা কখনো ভুলবেন না। প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন, আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াবো। একজন কমান্ডার হিসেবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে এ ধরনের দুর্লভ সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এর বেশি আর কি লাভ করা সম্ভব হতো চাকরিতে থাকলেও। বাংলাদেশ সেনাবাহিনীতে পদভারে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই, কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে?
আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে সেদিন নিজেকে সামলে রাখতে পারিনি। খুশির জোয়ারে নেমে এসেছিল দু চোখ বেয়ে। মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরের এই জীবন আমার সার্থক হয়েছে। শুধু কুমিল্লা থেকেই নয়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকেও অফিসার সৈনিকরা সুযোগ সুবিধা মতো আসতে থাকলো সমবেদনা জানাবার জন্য। সবার একই আক্ষেপ, কেন এমন অবিচার, এত বড় অন্যায়। জবাবে সবাইকে বলেছি স্বৈরাচারী সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। তারা ক্ষমতার দম্ভে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলাই সব ক্ষমতার অধিকারী। তার ইচ্ছাতেই যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে, কিন্তু তার দেয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনি আবার শাস্তিস্বরূপ সে ক্ষমতা কেড়ে নেন। সব অত্যাচারের ক্ষেত্রে তেমনটি ঘটেছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, এই ইমানের জোর আমার আছে। আমি তোমাদের দোয়া চাই, আর কিছুই না। ছোট দেশ আমাদের, সেনাবাহিনী আরো ছোট। এই সংগঠনে সবাই সবার খবর রাখে। প্রত্যেকটি অফিসার কে কি চরিত্রের, কার কতটুকু যোগ্যতা, এই সমস্ত খবরাখবর সৈনিকরা রাখে। পদাধিকারে প্রাপ্ত মর্যাদা তারা সবাইকে দিয়ে থাকে নিয়ম মাফিক, কিন্তু তাদের মন জয় করা, শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই। নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায়, তার চেয়ে অর্জিত সম্মানই আমার কাছে বেশি মূল্যবান। তাই চাকরি জীবনে অধীনস্থ সবাইকে সে ধরনের সম্মান অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি সবসময়। আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে। হালে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা লন্ডন সফরকালে সেখানে রেডিওতে আমিনুল হক বাদশাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বাবা সেনাবাহিনী গড়েছিলেন বলেই মেজররা জেনারেল হতে পেরেছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। এটা অতি সত্য কথা যে মেজর থেকে যাদের জেনারেল বানানো হয়েছিল তাদের অনেকেই জেনারেল হবার যোগ্যতা ছিল না, কিন্তু তবুও তাদের জেনারেল বানানো হয়েছিল। এর কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে এবং ওই সমস্ত অযোগ্য খয়ের খা টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠ্যাঙ্গারে বাহিনীতে পরিণত করতে। কিন্তু সেটা ছিল তার দিবা স্বপ্ন মাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের ওপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোনো প্রভাবে বিস্তার করতে সক্ষম হয়নি। মিন্নি ও খালাম্মা গিয়েছিলেন কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে। বাসার সব জিনিসপত্র ট্রাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ার ঢাকায় ফিরবেন। হঠাৎ করেই ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ গুন্ডারা মিন্নিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন। নিরাপত্তার সব দায়িত্ব দেয়া হলো ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে। কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ কারে মিম্মি এবং খালাম্মাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন। প্লেন টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এভাবেই আমার আর্মি ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটেছিল। ইউনিফর্ম ত্যাগে বাধ্য হবার পর জীবিকা অর্জনে তেমন কোনো অসুবিধা হয়নি। মেজর নূর এবং আমি আমার কনিষ্ঠ ভ্রাতা স্বপনের সাথে ব্যবসায় যোগদান করি। আমার ছোট ভাই স্বপনের সাথে ব্যবসা করব ঠিক করলাম। সে ব্যবসাতে অভিজ্ঞ। এমবিএ তে ভালো রেজাল্ট করার পর থেকেই ব্যবসা করছে স্বপন। কর্নেল আকবর এবং মেজর শাহরিয়ার ইতিমধ্যে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে আমরা চাকরিচ্যুত হওয়ার পর। মেজর শাহরিয়ার শেরি এন্টারপ্রাইজ নামে কোম্পানি খুলে ব্যবসা শুরু করলো। কর্নেল আকবর আমাদের সাথে যোগ দিবেন ঠিক করলেন। স্বপন, কর্নেল আকবর, মেজর নূর এবং আমার নামের প্রথম অক্ষর দিয়ে গঠন করা হলো সানস ইন্টারন্যাশনাল। চাকরিচ্যুত হওয়ায় বাধ্যতার ঝামেলা অনেক কমে গেল। অবাধে সব জায়গায় ইচ্ছামতো যোগাযোগের সুযোগ পেলাম আমরা। সরকার ও সরকারি দল আমাদের প্রতি বিরূপ থাকলেও অনেক হিতৈষী এবং সুজন ব্যবসায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ক্ষেত্র বিশেষে ঝুঁকি নিয়ে অনেকে আমাদের সাহায্য করেছেন। তাদের সেই সাহায্য এবং আন্তরিক সহযোগিতার ঋণ কখনোই শোধ করার নয়। পরিচয় নিয়ে এমন অনেকে সেই দুদিনে নাম শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সহানুভূতির সাথে। ছোটখাটো ইম্পোর্ট এবং সাপ্লাইয়ের ব্যবসা আমাদের অল্প সময়ের মধ্যেই বেশ জমে উঠল। টাকা পয়সার আমদানি হচ্ছিল ভালোই। আইআরডিপিতে সাপ্লাই কন্ট্রাক্টর হিসেবে দেশের প্রায় সব থানাতেই কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। এতে করে সব মহলের সাথে যোগাযোগ রক্ষা করার বিশেষ সুবিধা হয়েছিল আমাদের। শহরে বন্দরে গ্রামে গঞ্জে ঘুরে সর্বস্তরের লোকজনের সাথে মিশে বিভিন্ন বিষয়ে তাদের মনোভাব বোঝার সুযোগ হয়েছিল আমাদের। বুঝতে পারছিলাম সরকার অপশাসন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ। যেখানেই গেছি পরিচয় জেনে লোকজন সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধার সাথে নিঃস্বার্থভাবে যতটুকু সম্ভব সাহায্য করেছেন আমাদের কাজে। এভাবেই কাটছিল আমাদের সময়। আমাদের অন্তিম বৈঠক।
শেখ সাহেব নূর এবং আমাকে দেখা করতে বলেছিলেন, বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়নি। আমাদের মনে করিয়ে দেওয়া হলো, আমরা গেলাম তার সাথে দেখা করতে। গেলাম আমি ও নূর 32 নম্বরই দেখা করতে। সালাম দোয়া বিনিময়ের পর শেখ সাহেব শুরু করলেন, দেখ আমার কিছুই করার ছিল না, নেহাত অপারগ হয়ে তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। জানি আমার এই সিদ্ধান্ত মনক্ষুণ্ণ হয়েছিস তোরা, হওয়াটাই স্বাভাবিক। আমি তোদের জন্য কিছু একটা করতে চাই। বিদেশে দূতাবাসে চাকরি করতে চাইলে সেরকম ব্যবস্থা কইরা দিতে পারি। ব্যবসা করতে চাইলে নাসিরে কইয়া সে ব্যবস্থা কইরা দিতে পারি। ওর অনেক ধরনের ব্যবসা আছে, তার মধ্যে তোরাও যোগ দিতে পারোস। চাচা, আমরা সৈনিক মানুষ, সেনাবাহিনীতে চাকরি স্বেচ্ছায় নিয়েছিলাম, টাকা পয়সার লোভে নয়, সম্মান এবং দেশের সেবা করার জন্য। সেটাই যখন আপনার বিচারে হারাতে হয়েছে, তখন আপনার কাছে আমাদের আর অন্য কোনো কিছুই চাওয়ার নেই। এরপর আপনি আমাদের জন্য যদি কিছু করতে চান, সেটা আপনার মহানুভবতা। আপনি আমাদের জন্য দোয়া করবেন, সেটাই যথেষ্ট। রিজিকের মালিক আল্লাহ, খেয়ে পরে বাঁচার মতো কিছু একটা করতে পারবো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। জানি না আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা, বেয়াদবি নেবেন না চাচা। একটা কথা আপনাকে বলে যাই, আপনার আশেপাশে যারাই সর্বক্ষণ আপনাকে ঘিরে রাখছে, তাদের বেশিরভাগই মতলববাজ। দেশের অবস্থা এবং জনগণ সম্পর্কে তারা আপনাকে সঠিক কথা বলে না। যা শুনলে আপনি খুশি হবেন, চাটুকাররা সেটাই বলে থাকে মতলব হাসিল করার জন্য। খোদা না করুক তেমন দুর্দিন যদি কখনো আসে, তবে এদের কেউই আপনার সাথে থাকবে না, চলে যাবে নতুন আশ্রয়ের সন্ধানে। তখন সেই অবস্থার জন্য সব দায় দায়িত্ব আপনার উপরই আরোপ করা হবে এবং অবস্থার মোকাবেলা করতে হবে আপনাকে। আপনি সবসময় বলে থাকেন যে দেশের জনগণকে আপনি ভালো করে চেনেন, কিন্তু আজ আমি বলে যাচ্ছি, জনগণ থেকে বর্তমানে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কিংবা আপনাকে করা হচ্ছে। আপনি আমাদের স্নেহ করেন, আমাদের চাকরিচ্যুত করে আপনার কতটুকু লাভ হয়েছে সেটা আপনি ভালো বোঝেন, তবে আমরা কিন্তু বরাবরই আন্তরিকভাবে আপনার ভালোই চেয়েছি। আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছেন, আপনার তার চাওয়া পাওয়ার কিছুই থাকতে পারে না। চাটার দল দেশ ছেড়ে দেশ ও জাতির নেতা হওয়ার চেষ্টা করা উচিত আপনার। তারই মধ্যে হয়েছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ এবং পরিশ্রমের সার্থকতা। শেফ সাহেব আমার কথাগুলো চুপচাপ শুনছিলেন আর পাইপে মৃদু টান দিচ্ছিলেন। তিনি কিছু বলছেন না দেখে আমি বললাম, আমরা তাহলে এবার আসি। তিনি অনুমতি দিলেন। আমরা বেরিয়ে এলাম 32 নম্বর থেকে। অত্যন্ত আন্তরিকতার সাথে কথাগুলো বলেছিলাম তাকে, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলি। এর কতটুকু তিনি বুঝেছিলেন জানি না। আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব। জেনারেল শফিউল্লাহ 1987 সালের 28 আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে দেয়া সাক্ষাৎকারে, যেটা পরে 3রা সেপ্টেম্বর 1987 সালের স্থানীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছিল, তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে। প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের সাথে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না, কথাটা কি সত্য বলে আপনি মনে করেন? উত্তর, আওয়ামী লীগ সরকার ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল, কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাতে সন্দেহ আছে। প্রশ্ন, স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অফ স্টাফ নিযুক্ত করা হলো? উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, ওসমানী সাহেবের কোনো সিদ্ধান্ত নয়। প্রশ্ন, রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছিল? উত্তর, না। তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসেবে। তবে লোকমুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্মড ফোর্সের জায়গা পূরণের জন্য। প্রশ্ন, সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল? উত্তর, সম্পর্ক ভালো ছিল না। তার কতগুলো কারণ ছিল। তখন গুজব ছড়িয়েছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে। নতুন বাহিনী হিসেবে রক্ষী বাহিনীকে তখন সবকিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছিল। এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা। এগুলো দেখে আর্ম ফোর্সের অনেকের মনে আঘাত লাগে, যার ফলে সম্পর্কটা খারাপ রূপ নেয়। তবে এ ব্যাপারে সরকার একটা ভুল করেছিলেন, তা হলো রক্ষী বাহিনীকে পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড সার্চ দেওয়া। এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হন। শুধু তাই নয়, রক্ষী বাহিনী এই সময় সেনাবাহিনীর অনেক অফিসারকে লাঞ্ছনা পর্যন্ত করে। অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি। প্রশ্ন, শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে ছিলেন না, কথা কি সত্য? উত্তর, হ্যাঁ, আমি বলবো এই কথা সত্য। প্রশ্ন, গাজী গোলাম মোস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন? উত্তর, যখন গোলমালের খবর আমি জানতে পারি, তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যায় একটা বিচারের জন্য। বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন। তখন আমি বললাম, বঙ্গবন্ধু, আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে?
গাজী গোলাম মোস্তফার এই ঘটনা আপনি তদন্ত করে দেখুন। আপনি যদি এ ব্যাপারে সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যেহেতু ওরা গাজীর বিরুদ্ধে এবং আমিও তাদের পক্ষে, তাই গাজীর বিরুদ্ধে বলেছি। তাই তিনি খুব খুশি হননি। তিনি শুধু বলেছেন, শফিউল্লাহ, আপনি জানেন কি যে আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন ইংরেজি ভাষায়? আমি বললাম, আমি জানি স্যার, আমি আমার জন্য কথা বলছি না, আমি কথা বলছি আপনার জন্য স্যার। মানুষ আপনাকে সত্য বলেনি। ওই সময় জিয়া এবং সাফায়াত জামিলও সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন, তারপর কি হলো? তারপর আমি ওখান থেকে কোনো বিচার না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে আসি। পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলেন। বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে বাকশালী স্বৈরশাসন কায়েম এবং গণপ্রতিরোধ, তারা ছিলেন মুক্তিযোদ্ধা। একাত্তরের চেতনা, আশা, স্বপ্ন প্রতিটি মুক্তিযোদ্ধার অন্তরে ছিল জ্বলন্ত শিখার মতো। তারা সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে অন্যান্য অবদান রাখতে পারতেন। তারা পারতেন হারানো গর্ব এবং সম্মান ফিরিয়ে আনতে পুরো জাতির জন্য। ঠিক একইভাবে যেভাবে তারা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন হানাদার বাহিনীকে পরাজিত করে। যে আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে জান বাজি রেখে একদিন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সে স্বপ্ন আজও বেশিরভাগ মুক্তিযোদ্ধার বুকে তুষের আগুনের মতোই জ্বলছে। দেশের মঙ্গলের জন্য সুযোগ পেলে আজও তারা বিশেষ অবদান রাখতে উদ্গ্রীব। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার জনগণের সাথে সংঘবদ্ধ হয়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তারা। স্বাধীনতার মতো সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারেন স্বার্থপর জাতীয় বেঈমানদের পরাজিত করে। গড়ে তুলতে পারেন সত্যিকারের সোনার বাংলাদেশ। জাতিকে ফিরিয়ে দিতে পারেন তাদের হারানো মর্যাদা ও গৌরব। কারা এই মুক্তিযোদ্ধা? কি ছিল তাদের স্বপ্ন? কি হলো তাদের পরিণাম? তাদের বিরুদ্ধে কি চক্রান্ত করা হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে? এই সমস্ত প্রশ্নের জবাব পাঠকদের কাছে তুলে ধরবার জন্য মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনা করা হলো। 1971 সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল তারা সবাই ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া জনগণের সন্তান। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরাই সেদিন দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে যোগ দেয়। এর পেছনে তাদের কোনো হীন স্বার্থ ছিল না, ছিল একটিমাত্র স্বপ্ন। হানাদারদের কবল থেকে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করতে হবে শোষণহীন আত্মমর্যাদাশীল বাংলাদেশ। তাদের এই গভীর দেশপ্রেমী ছিল তাদের ত্যাগের উৎস। 1971 সালের মুক্তিযুদ্ধ তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ এবং প্রচন্ড সাহসের ইতিহাস। তাদের সেই বীরত্ব এবং ত্যাগের ফলেই স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের ও মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে। অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে তাদের দুর্বার কর্মক্ষমতা ও আত্মত্যাগের অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন, তবে তারা নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু তেমনটি হয়নি। তখনকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের অবিশ্বাসী করেছিল তা নয়, তাদের উপর চালানো হলো নির্যাতনের স্ট্রিম রোলার। একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ। নবচেতনায় জন্ম নিল একটি জাতি। কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এলো চরম বিপর্যয়। দারিদ্র্য, হতাশা, নৈরাশ্য, নৈরাজ্য, নীতিহীনতা, আদর্শের পরাজয় এবং মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ওপর অবজ্ঞা এবং লাঞ্ছনা। পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের ত্যাগ, তিতিক্ষা ও রক্তদানের প্রতি এমন অবমাননা এবং অসম্মান বোধ হয় অন্য কোথাও দেখানো হয়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করলো, তবুও ভিন্ন অতিথি আবার ফিরে এলো। মানুষের কাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা কায়েম হলো না। জাতীয় পর্যায়ে বেঈমান এবং শোষকের দলই ক্রমে দেশের কর্ণধার হয়ে বসলো। মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকেই বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা বোঝায় না। মুক্তি বলতে বোঝায় সেই সমাজ যেখানে প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, আপন গর্বে দাস বা ভিক্ষুকের মতো নয়। মানুষ তখনই প্রকৃত অর্থে মুক্ত হয় যখন সে তার মেধা, প্রতিভা এবং কর্মক্ষমতা প্রকাশের সমান অধিকার লাভ করে, সুযোগ পায় তার নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের এবং নিজ প্রজ্ঞা ও দক্ষতা কাজে লাগিয়ে তার ভাগ্যের উন্নতি করার। আর্থিক ও সামাজিক অধিকারে বৈষম্য থাকলে মানুষ মুক্ত বলে বিবেচিত হতে পারে না। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, দুবেলা ভাত খেতে পায় না, সে দেশে মানুষ মুক্ত কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এ ধরনের উচ্চবাচ্য করা পরিহাস ছাড়া আর কিছুই নয়। অনেকেই বলেন 71-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি বলি, ভারতীয় বাহিনী কেন, তার সাথে রাশিয়ার সশস্ত্র বাহিনীও যদি যোগ দিত তাহলেও 71-এর যুদ্ধ তাদের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব হতো না। কারণ জয় পরাজয় নির্ভর করে জনগণের সমর্থনের উপর।
অল্প কিছু লোক এবং গোষ্ঠী ব্যতীত পূর্ব পাকিস্তানের সমগ্র জনসাধারণ মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়। কিন্তু এই জনগণকে তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীনতার উত্তর বাংলাদেশ সরকার। মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর 2-3 দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে 50 টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানায় আওয়ামী লীগ সরকার। সরকার অঙ্গীকার করলেও মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই সার্টিফিকেট পাবে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে সরকার। পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকার সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি নেতাদের মাধ্যমে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে। যদিও এদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্কই ছিল না। যুদ্ধাপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে অনেক রাজাকার আলবদর আল শামস বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখিয়ে মুক্তিযোদ্ধা বনে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র। দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয়, বরং অভিন্ন শ্রেণী স্বার্থে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের মদদ হাসিল করে নিজেদের হাত শক্তিশালী করতে। যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 2 লাখ, কিন্তু 12 থেকে 20 লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধার মাঝে 11 জনই ভুয়া। অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং স্বাধীনতা বিরোধী দালাল চক্রকে পুনর্বাসিত করার জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য কৃতিত্ব এবং স্বীকৃতি পাওয়ার আগেই হারিয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল তাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে। উপরন্তু আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পর মুহূর্ত থেকেই লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হত্যা, লাইসেন্স পারমিট বাজেতে মেতে ওঠে। ভারতীয় মারোয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানিতেও তাদের লিপ্ত হয়। কালোবাজারি এবং মজুতদারিদের এরাই প্রোটেকশন দিয়ে রাখে। পরিত্যক্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে দলীয় লুটপাট করা হয় এ বিশেষ বাহিনীর যোগ সদস্য। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের সহযোগিতায় যারা সর্বপ্রকার অসামাজিক কাজ এবং লুটপাট করেছিল তাদের পাপের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজও টানতে হচ্ছে। অসংখ্য মুক্তিযোদ্ধাকে বিনা কারণে প্রাণ দিতে হয়েছে স্বাধীন বাংলাদেশে। অনেক মুক্তিযোদ্ধাকে এখনো বিনা বিচারে কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে। সরকারের ক্ষমাপ্রাপ্ত লেলিয়ে দেওয়া দালালরা ছাড়া পাওয়ার পর মুক্তিযোদ্ধাদের পেছনে লাগে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। দালালরা সবাই ছিল যার যার নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় প্রশাসন, থানা ইত্যাদির ওপর এদের প্রভাব ছিল অসীম। স্বাধীন দেশের নতুন সরকার প্রশাসনিক কাঠামোয় কোনো পরিবর্তন না করায় তাদের প্রভাবেও কোনো তারতম্য ঘটেনি। ফলে মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে ওঠে সঙ্গীন ও দুর্বিষহ। পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায় জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সমস্ত দেশ এবং জাতি স্বাধীন হয়েছে ওই সমস্ত সদ্য স্বাধীন দেশে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারাই অগ্রণী ভূমিকা রেখেছেন। নীতি নির্ধারণ করা থেকে নীতি বাস্তবায়ন করার প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রেখেছেন জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু আমাদের বেলায় হলো ঠিক উল্টো। যে চেতনা এবং সংকল্প নিয়ে একটা মুক্তিযুদ্ধের সম্ভাবনাকে বাস্তবায়িত করে তোলে আমাদের ক্ষেত্রে তার অভাব ছিল গোড়া থেকে। যুদ্ধের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, যুদ্ধটা ছিল আমাদের উপর আরোপিত। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাক বাহিনীর আচমকা আক্রমণের আগ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলগুলো এবং নেতারা সবাই রাজনৈতিক সমাধানের রাস্তায় খুঁজে পাবার চেষ্টা করছিলেন। এর ফলে যে কোনো মুক্তিযুদ্ধ সংগঠনের জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী যথা সশস্ত্র সংগ্রামের জন্য উপযুক্ত নীতি, আদর্শ, সংগঠন, সামরিক প্রস্তুতি এবং বিচক্ষণ নেতৃত্ব এর প্রায় সবকয়টি ছিল অনুপস্থিত। ফলে যে নেতার নামে সংগ্রাম তিনি শুরুতেই ধরা দেন শত্রুর হাতে, আর তার সহযোগীরা নিরস্ত্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আশ্রয় নেন প্রতিবেশী রাষ্ট্রে। প্রথমে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে উঠেছিল সেটা ছিল প্রধানত আত্মরক্ষার তাগিদে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। তবে যারা এই ধরনের প্রতিরোধ গড়ে তোলে তাদের সাহস এবং সংকল্প ছিল অকৃত্রিম। কিন্তু যুদ্ধটা যে আকস্মিক ছিল এবং সমগ্র জাতিকে সে আকস্মিক ঘটনার সঙ্গে পর্যায়ক্রমে জড়িত হয়ে পড়তে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই।
সূত্রহীন এই আকস্মিকতার একটা মহান যুদ্ধকে সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নেবার জন্য যে রাজনৈতিক আদর্শের প্রয়োজন, সে আদর্শ গড়ে ওঠার সুযোগ আমরা পাইনি। যুদ্ধের নেতৃত্ব যারা কব্জা করে নেয় তাদেরও এটা কাম্য ছিল না। দেশের আপামর জনসাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের বিরোধিতা করার জন্যই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু জনগণের সে আশা পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না, কারণ সেটা হতো তাদের শ্রেণী স্বার্থের পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা প্রতারণার শিকারে পরিণত হয় মূলত এ কারণে। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যুদ্ধে সহায়তা করেছেন তারা লক্ষ্যহীন ছিলেন না। মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের বিপুল অংশে ছিলেন অরাজনৈতিক ব্যক্তি। নিঃস্বার্থ দেশপ্রেম, মা বোন ও দেশবাসীর লাঞ্ছনার প্রতিশোধের আকাঙ্ক্ষায় তাদের উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে যোগ দিতে। অবশ্য আত্মরক্ষার তাগিদে অনেকে যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন, তবে বেশিরভাগ লোকই স্বেচ্ছায় আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়ে এগিয়ে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কৃষক যুবক বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যুদ্ধ করে বিভিন্ন সেক্টরে। অন্যদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা তাদের কর্মীদের নিয়ে ভারতের সহায়তায় নিজেদের নিজস্ব বাহিনী গঠন করে তাদের যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে তাদের অতি সযত্নে সংরক্ষিত করে রাখে স্বাধীনতার উত্তরকালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। প্রকৃতপক্ষে ৯ মাসের আগাগোড়া যারা যুদ্ধ করেছে তাদের অধিকাংশ ছিল অরাজনৈতিক সাধারণ ঘরের ছেলেমেয়ে। তারা ছিল সরল মনা, তাই যুদ্ধ শেষে বিনা দ্বিধায় তারা তাদের অস্ত্র জমা দিয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে অস্ত্রের দাপট, পারমিটবাজি, লুটতরাজ, হাইজ্যাক, গুম, খুন, ধর্ষণ এবং অন্যান্য দুষ্কর্মে এদের নিবেদিত প্রাণ ত্যাগী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল খুবই সামান্য। রাজনৈতিক চেতনার অভাবে শক্তি থাকা সত্ত্বেও এরা সংগঠিত হতে পারেনি। বাংলাদেশের বিশাল জনসমুদ্রে এসে তারা যেন আবার জনসমুদ্রে মিশে যান। সদ্য স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে সুষম আর্থসামাজিক ব্যবস্থা কায়েম করার মতো শক্তি তাদের ছিল। এটা আজ করতে পেরেই আওয়ামী লীগ সরকার শঙ্কিত হয়ে পড়ে এবং দেশে ফিরে প্রথমেই মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। একই সাথে সুখী ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভাওতা দেয়। এভাবে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সমাজের সসম্মানে পুনর্বাসনের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার ইস্কাটন লেডিস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয়। এই সংসদের আহ্বানে দ্রুত দেশের প্রতিটি থানা এবং ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন গড়ে ওঠে। ১৫ সেপ্টেম্বর ১৯৭২ সালে এই সংগঠনের প্রথম কাউন্সিলের অধিবেশন হয় এবং ওই অধিবেশনে একটি গঠনতন্ত্র এবং জাতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। এই কমিটির লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশ তৎকালীন গণবিরোধী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বৈরী মনোভাবাপন্ন সরকার এবং ধোঁকাবাজির রাজনীতির হাতছানি মারাত্মকভাবে অন্তরায় হয়ে দাঁড়ায়। সরকারের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে কয়েকজন কাউন্সিল সদস্য সরকারি প্ররোচনায় সংসদের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে সংসদকে আওয়ামী সরকারের লেজুরে পরিণত করার উদ্যোগ নেন। জাতীয় নির্বাহী পরিষদের আয়ুষ্কাল শেষ হওয়া সত্ত্বেও নতুন নির্বাচনের বিধানকে আমল না দিয়ে ১৯৭৫ সালের ২৮ ফেব্রুয়ারি ওই চক্র এক কোরাম সভায় গঠনতন্ত্রকে উপেক্ষা করে বৈধ জাতীয় নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করে। এই কমিটি পরে ১৯৭৫ সালের মার্চ মাসের এক সভায় জনধিকৃত বাকশালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যোগদানের কথা ঘোষণা করে। সংসদের আদর্শ জলাঞ্জলি দিয়ে সংসদের গঠনতন্ত্রের অবমাননার দায়ে জনাব নঈম জাহাঙ্গীর ও কয়েকজন মুক্তিযোদ্ধা ৭৫-এর মার্চ মাসেই ঢাকা মুন্সিফ কোর্ট এবং ওই অবৈধ পরিষদ গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অসীম সাহসিকতার পরিচয় দেন। কোর্ট ইনজাংশন জারি করে অবৈধ পরিষদের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধ করে দেয়। ফলে সংসদ বাকশালের রাহুগ্রাস থেকে সাময়িকভাবে বেঁচে যায়। ইনজাংশন জারি করলেও কোর্ট সরকারের রোষ এড়াবার জন্য তাৎক্ষণিকভাবে মামলার রায় প্রদান স্থগিত রাখেন। ঐক্য প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। স্বৈরাচারী একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয়তাবাদী এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ঐক্য ছিল অপরিহার্য, কিন্তু অনেক চেষ্টাও সেই ঐক্য অর্জন করা সম্ভব হয়নি। সরকারি দল এবং তাদের পেটোয়া বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলগুলো তাদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। সর্বহারা পার্টি
এবং জাসদের কর্মীরাই সরকার বিরোধিতায় মারাত্মকভাবে তৎপর। অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল সংগঠনগুলো তাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়ছে। জনগণ সাধারণভাবে আওয়ামী ঐক্যজোটের বিরুদ্ধে। ঐক্যজোটের স্বৈরাচারী নির্যাতনের জীবন এবং জীবিকার তাগিদে সবাই দিশেহারা। জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, জাতীয় লীগ ইত্যাদি দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং তাদের গোপন সংগঠনগুলোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে লড়ছে। তাদের মধ্যে সরকার বিরোধীদের ব্যাপারে একটা বিষয় ঐক্যমত রয়েছে, জনগণ আজ পিছিয়ে নেই। তারাও আজ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু এরপরও কোনো একটি দলের পক্ষেই পর্যাপ্ত পরিমাণের শক্তি এবং প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে না সরকারি নিষ্পেষণের কারণে। ফলে জনগণ কোনো বিশেষ রাজনৈতিক দলের পেছনে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তারা এটাও লক্ষ্য করছে যে বিরোধী দলগুলো মোটামুটি ভাবে সরকার বিরোধী একই রকমের বক্তব্য রাখছে, একইভাবে সরকারের বিরোধিতা করছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে না। দলগুলোর মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য না থাকে এবং তাদের বক্তব্য এবং মতামতের মধ্যে একটা মৌলিক সাদৃশ্য দেখতে পাওয়ায় তারা চাইছিল সব বিরোধী দল এবং সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক। এ ব্যাপারে কিছু নির্দলীয় রাজনৈতিকভাবে সচেতন দেশপ্রেমিক ব্যক্তি নিজেরা উদ্যোগ নিয়েছিল ওই ধরনের একটা ঐক্য প্রচেষ্টা। লেখকেরও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল। বিরোধী দলগুলোর কোনোটাই সরকারের নির্যাতন এবং দমন নীতির মুখে এককভাবে দাঁড়াতে পারবে না, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। গণ আন্দোলন এবং সরকার বিরোধী সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে পর্যায়ক্রমে, এ ব্যাপারে ঐক্যমত ছিল। এ দুটো মূল বিষয় ছিল ঐক্যমতের ভিত্তিতে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ আগামী দিনগুলো ঐক্যবদ্ধ হতে না পারলে কারো পক্ষে শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে না, বরং দলগুলোর বিলুপ্তি ঘটানোরই সমূহ সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাছাড়া সরকার যেভাবে দেশে প্রকাশ্যে রাজনীতিতে পরিধি ক্রমান্বয়ে সংকুচিত করে আনছে, তাতে করে অচিরেই আগামীতে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে সরকার বিরোধী কিছু করতে গেলে তাতে শক্তি ক্ষয় ঘটবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। গোপন বৈঠকের পর বৈঠকে চলল আলোচনা কালে বোঝা গেল ঐক্যের পক্ষে যারা, তারা শীর্ষ নেতাদের জন্য তেমন ভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছিলেন না। সার কথা বুঝতে পারা যাচ্ছিল ঐক্যের মূল পথে মূল বাধা নেতারা। আবিষ্কার করতে পারলাম এর কারণও রয়েছে অনেক। নেতৃত্বের কোন্দল, অতীতের তিক্ততা, অবিশ্বাস, নেতাদের বিভিন্ন দুর্বলতা এবং নীতিগত ভুলের জন্য অতীতের ব্যর্থতা, এসব জটিল সমস্যাগুলোর ঊর্ধ্বে ওঠার মতো মানসিকতা নেতাদের মাঝে নেই। তার উপর ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল ঐক্য প্রতিষ্ঠিত হলে নেতৃত্ব কোন পদে কি থাকবেন সেই প্রশ্নটি। নেতাদের সবাই যার যার হাতে 3.5 হাত, সবাই নিজেকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন। এ ধরনের মনোভাব এবং পরিস্থিতিতে কোনো ঐক্য গড়ে তোলা অসম্ভবই নয়, অবাস্তব বটে। তাই আমরা সেই উদ্যোগ থেকে সরে দাঁড়াবো ভেবেছিলাম এক সময়, কিন্তু পরে সিদ্ধান্ত হলো ভেঙে পড়লে চলবে না, ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। সব নেতাদের মধ্যে পারস্পরিক বিভেদ থাকলেও তাদের প্রত্যেকেই আমাদের আন্তরিকতার তারিফ করছিলেন। পরিশেষে আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে একদিন কর্নেল আকবর এসে বললেন যে এদের নিয়ে কোনো ঐক্য গড়ে তোলা কিছুতেই সম্ভব নয় বলেই তিনি, কাজী জাফর, মেনন এবং রনও সিদ্ধান্ত নিয়েছেন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই দলে আমাকে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের প্রস্তাব দিলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, এত তাড়াতাড়ি হতাশ হলে তো চলবে না, ঐক্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেখানে পুরো দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের অস্তিত্ব বজিয়ে রাখতে পারবে না বলে মনে হচ্ছে, সেখানে একটি নতুন দল করে কি লাভ হবে? এরপর আপনারা দল করতে চান, ভালো কথা, তবে আমার জন্য এই মুহূর্তে নির্দলীয় থাকাটাই উচিত হবে বলে মনে করি। আপনাদের দলে যোগ না দিলেও সময় মতো আমরা সবাই একত্রিত হব কোনো বৃহত্তর স্বার্থে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর অল্প কয়েকদিন পরেই ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি আত্মপ্রকাশ করে। কর্নেল আকবর সেই পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। এরপর আমাদের যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হলো শেখ ভ্রাতৃদ্বয়ের। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1974 সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যিই এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে। দুই ভাইয়ের একই সাথে বিয়ে। শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লাভিয়ায় গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে, কিন্তু ওখানকার পরিবেশ
ভালো না লাগায় পরে কিছুদিন সেন্ট হার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লাহর নিজস্ব ইউনিট 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই। বিয়ে হয়েছিল নতুন গণভবনে, বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়, মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় করে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972 সালের কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খায়েশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে। কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ। বিয়ের ব্যাপারটা হয়তোবা ছোট, কিন্তু এই বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই। সিরাজ শিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল। ঢাকার তদানীন্তন পুলিশ সুপার মাহবুব সরল বিশ্বাসে বন্ধু হিসেবে আমাকে হুঁশিয়ার করে দিয়েছিল এবং বলেছিল সিরাজ শিকদার খুব শীঘ্রই ধরা পড়বে। 1974 সালের শেষের দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হলো আমারই ফুফাতো বোন গ্রুপ ক্যাপ্টেন কামাল উদ্দিনের কন্যা মুন্নির সাথে। এয়ারফোর্স মেসে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে এসপি মাহবুব এক ফাঁকে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ডালিম, বন্ধু হিসেবে একটা কথা বলছি, কিছু মনে করিস না। ওর কথার ধরন দেখে বললাম, মুনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলতো। দেখ, আমি চাই না তোর কোনো বিপদ হোক। বন্ধু হিসেবে তোকে সাবধান হতে অনুরোধ করছি। প্লিজ বি কেয়ারফুল। কিছুদিনের মধ্যেই সিরাজ শিকদার ধরা পড়বে। দিস ইজ সার্টেন, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। হোয়াট ইজ bothering me is that during interrogation of one of his close associates, your name has also come up. This is certain, but I don't care about it. What is bothering me is that during interrogation of one of his close associates, your name has also come up. তার এক ক্লোজ কমরেড এর নোটবুকে তোর নাম পাওয়া গেছে। কারণ নোটবুকে আমার নাম পাওয়া গেলে আমি কি করতে পারি, প্রশ্ন করলাম আমি। ওয়েল, ইউ আর ম্যাচিউরড এনাফ। আমি বলছি, প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর মুভমেন্টস অ্যান্ড বি কনসিয়াস অ্যাবাউট দ্য পিপল ইউ মিট। দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড। আই এম প্রিটি সিরিয়াস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে জানালো খাবার দেওয়া হয়েছে। দুজনেই খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম। যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে মাহবুব, আরো সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে। সরকারি বিশেষ মহলের সুনজরে পড়ে গেছি, অতএব সাবধান, খুব সাবধান হতে হবে আমাকে। খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ শিকদার, এ কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারলো মাহবুব? তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ শিকদার ধরা পড়বে নিশ্চয়ই তাই। তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলতো না। সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে। সাবধানের মার নেই। পরদিনই খবরটার জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেয়া হয়েছিল। জবাব পাওয়া গিয়েছিল, তেমন কোনো আশঙ্কার কারণ নেই। মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়েনবি সার্কুলার রোডের ওপর আমাদের স্যান্স ইন্টারন্যাশনালের অফিস। ব্যবসা সংক্রান্ত বিষয়ে চিন্তা নিত্য নানা ধরনের লোক আসা যাওয়া করছে। বিভিন্ন ধরনের লোকজন আসতো আমাদের অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসতো জনস্রোতে মিশে। সে অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয়, কিন্তু যেটা ভাবনার বিষয় সেটা হলো সর্বহারা পার্টির গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে, সেটাই আশঙ্কার বিষয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে সে বিষয়ে, কিন্তু মাহবুব কিছুই বলল না। তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি টার্গেটে পরিণত হয়েছি। বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। সবাই মত প্রকাশ করলো মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে নেওয়া ঠিক হবে। উপযুক্ত নিরাপত্তার সাথেই আমাকে চলাফেরা করতে হবে। তবে জীবনের স্বাভাবিকতা বজিয়ে রাখতে হবে। যে কোনো স্বাভাবিক আচরণ সরকারি মহলকে আরো সন্দিহান করে তুলবে। চাকরিচ্যুত হওয়ার পরেও জনাব তাজউদ্দিনের সাথে আমাদের যোগাযোগ রাখার ইচ্ছা প্রকাশ করেন।
যদিও তাজউদ্দিন আহমেদের নীতিসমূহ আমরা যুদ্ধকালীন সময় সমর্থন করিনি, তবুও তার কিছু ব্যক্তিগত গুণাবলীর জন্য আমরা তাকে সম্মান করতাম। তার চাকরিচ্যুতির খবর জানা মাত্র আমি সেদিন সন্ধ্যায় তার সরকারি বাসভবনে দেখা করতে যাই। তিনি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য গোছগাছ করছিলেন। বাড়ির লনে বসে আলাপ হলো। আলাপ শেষে বেরিয়ে আসছিলাম, ঠিক তখন তিনি হঠাৎ করে জানতে চাইলেন ভবিষ্যতে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করলে আমি তার সাথে দেখা করব কিনা। জবাবে বলেছিলাম আমার তরফ থেকে কোনো বাধা নেই। ঠিক হলো, যোগাযোগ হবে গোপনে। একদিন অফিসে বসে আছি, হঠাৎ চাচা শ্বশুর জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, প্রখ্যাত বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং পাকিস্তান আমলের দৈনিক পাকিস্তান বর্তমান বাংলাদেশ টুরের মালিক, এসে হাজির। অপ্রত্যাশিতভাবে তাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিয়ে জিজ্ঞেস করলাম, কাকু আপনি হঠাৎ কি মনে করে? খবর দিলেই তো পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। বিশেষ প্রয়োজনে আসছি। তাজউদ্দিন তোমার সাথে জরুরিভাবে দেখা করতে চায়। সম্পর্কে কাকু এবং তাজউদ্দিন সাহেব ভাইরা ভাই। কোথায় জানতে চাইলাম? তাঁতিবাজারে। লাঞ্চের পর আগামীকাল আমি আর নূর আসবো। তিনি চলে গেলেন। পরদিন সময় মতন গিয়ে পৌঁছতেই দেখি জনাব তাজউদ্দিন অপেক্ষা করছেন। আমরা দুজনেই তার বিশেষ পরিচিত। দোতলার একটি নিভৃত কক্ষে আমাদের বৈঠক শুরু হলো কুশলাদি বিনিময়ের পর। দেশের অবস্থা সম্পর্কে কি মনে করছেন প্রশ্ন করলেন তিনি। যে দেশ বানিয়েছেন তার সম্পর্কে ভাবনার কি কোনো অন্ত আছে? দেশ তো আপনারাই স্বাধীন করেছেন। তাই কি, আমরা তো এভাবে দেশ স্বাধীন করতে চাইনি, যেটা আপনার চেয়ে বেশি আর কারো জানার কথা নয়। চুপ করেছিলেন তিনি। আমি বললাম, তাজউদ্দিন সাহেব ৭১ সালে আমাদের যুক্তিগুলোর সত্যতে কি ক্রমান্বয়ে বাংলাদেশের সত্যে পরিণত হচ্ছে না? যাক, অতীত নিয়ে আলোচনা না করে বলেন কেন এটাকে পাঠিয়েছেন? সরাসরি প্রশ্ন করলাম তাকে। দেশটাকে বাঁচাতে হবে। অবশ্যই, তবে কি করে? জনগণের মুক্তি আনা সম্ভব সমাজতন্ত্রের মাধ্যমে। এ বিষয়ে বিতর্ক রয়েছে। সারা জীবন আপনারা বুর্জোয়া রাজনীতি করে এসে এখন সমাজতন্ত্র করবেন, সেটা কি করে সম্ভব? আর জনগণ এটা বিশ্বাস করবে কেন? আওয়ামী লীগ তো একটা বুর্জোয়া সংগঠন। শেখ মুজিব কেন কেউই এ দলের মাধ্যমে প্রকৃত সমাজতন্ত্র স্থাপন করতে পারবে না? আপনিও এ সত্য এতদিনে নিশ্চয়ই অনুধাবন করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের জনগণের সম্মুখে সমাজতন্ত্রের নামে আপনারা যে বিভীষিকা তুলে ধরেছেন, তাতে আগামী 50 বছরেও সমাজতন্ত্রের কথা শুনলে এদেশের লোক আটকে উঠবে। তাছাড়া গ্রামে গঞ্জে সাধারণভাবে ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলবো, আমাদের জনগণ সাম্প্রদায়িক নয়, এটা ঠিক, তবে তারা সমভাবেই ধর্মভীরু। আপনারা আপনাদের রাষ্ট্রীয় চার নীতির কোনোটাই গ্রহণযোগ্য করে তুলতে পারেননি আপামর জনসাধারণের কাছে। বাংলাদেশ বলতে ঢাকা চিটাগাং বোঝাচ্ছি না, বোঝাচ্ছি 64,000 গ্রাম, যেখানে বাস করে 95% লোকজন। সমাজতন্ত্রের তত্ত্ব এবং দেশের গণমানুষের কতটুকু উপকার করবে তা জানি না, তবে অল্প বিদ্যায় যতটুকু বুঝি, এ দেশের লোকজনকে নজরআন্দাজ করার অবকাশ নেই। উপর থেকে তাদের উপর জোর করে কিছুই চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তাছাড়া মানুষ রক্ত মাংসের গড়া, তার জৈবিক এবং বাঁচার চাহিদার পাশাপাশি মনের এবং আত্মিক চাহিদাও রয়েছে। মানুষ মেশিন নয়। এই সত্য বাদ দিয়ে কিছু করলে সেটা হবে নেহাত ক্ষণস্থায়ী। থাক, আপনি বলুন আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? আপনি একজন সুশিক্ষিত সৎ ব্যক্তি। আপনার রাজনৈতিক দর্শনের সাথে একমত না হলেও এতটুকু আস্থা রাখতে পারেন, আমরা আপনাকে একজন ভালো মানুষ বলেই মনে করি। আর একটা কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের জন্য যদি কিছু করে থাকে, তবে সেটা তার স্বার্থেই করেছে। তবু আমরা তাকে কৃতজ্ঞতা জানাবো জাতি হিসেবে। কিন্তু ভারত এবং সোভিয়েত ইউনিয়ন কি করে আমাদের সহায়ক শক্তি হতে পারে? সেটা তো তাদের নিজস্ব স্বার্থের পরিপন্থী। এদের প্রতি আপনি দুর্বল, একথা সবাই জানে। এ ব্যাপারে আপনার কাছ থেকে আপনার অভিমত আমরা জানতে চাই। আর সমাজতন্ত্রের দর্শন অনুযায়ী এটা কায়েম করা যায় শুধুমাত্র সর্বহারা দলের নেতৃত্বে। আপনার দল কোনটি সেটাও আমাদের জানা দরকার। গভীরভাবে আমার বক্তব্য শুনে যাচ্ছিলেন জনাব তাজউদ্দিন। রাজনীতি নিয়ে এটাই ছিল আমাদের প্রথম বিশদ আলোচনা। রাজনৈতিকভাবে আপনারা সবাই কি এতটা সচেতন? সবাই বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা জানি না, তবে সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ রাজনৈতিকভাবে অবশ্যই সচেতন। খুব খুশি হলাম জেনে। আই ক্যান সি সাম সিলভার লাইনিং ওভার দ্য ডার্ক ক্লাউডস। সমাজতন্ত্রের রীতিতে আমি বিশ্বাসী, তবে সমাজতন্ত্রের বাস্তবায়ন পদ্ধতি সব দেশের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করেই বের করতে হবে। ভারত একটি সমাজতান্ত্রিক দেশ। তাদের দেশের অর্থনীতিতে সমাজতন্ত্রের যে প্রভাব রয়েছে সেটা অবশ্যই সোভিয়েত মডেলের নয়।
গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী দেশ ভারত নীতিগতভাবে আমাদের জাতীয় মুক্তি সংগ্রামে সাহায্য করেছে এবং সোভিয়েত ইউনিয়নের বেলাতেও একথাই বলা যায়। সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সোভিয়েত ইউনিয়নের সব রকম সাহায্য করে চলেছে। রুশ বিরোধিতার মূলে কাজ করছে সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদী শক্তি। তাদের এই চক্রান্ত কি দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে? দেখেন স্যার, আমি যে সমস্ত মানুষের মনোভাব আপনাকে জানিয়েছি তারা সাম্প্রদায়িকভাবে সাম্রাজ্যবাদী শক্তি এই দুটো শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না, বোঝাতে দূরের কথা। এই সমস্ত আলোচনা শহরের তথাকথিত বুদ্ধিজীবী সমাজের মধ্যেই সীমিত। তারা জনগণের 1 কিংবা 2% নয়। আমরা মনে করি ভারত প্রকৃত অর্থে গণতান্ত্রিক দেশ নয়। গণতন্ত্রের নাম্য বলি গায়ে চড়িয়ে সেখানে গত 25 বছর ধরে চলছে এক পার্টির তথা এক পরিবারের শাসন। শ্রীমতী ইন্দিরা গান্ধী অখণ্ড ভারত নীতির বাস্তবায়নের জন্য পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার পূর্ণ সুযোগ গ্রহণ করেছেন। অনেকেই তাকে সমর্থন করেছেন, কিন্তু আজ কিছুতেই বাংলাদেশ একটি স্বাধীন স্বনির্ভর দেশ হিসেবে ভিয়েবল হয়ে উঠুক সেটা ভারতের কেন্দ্রীয় সরকার কোনো মতেই সমর্থন করতে পারে না। পরিবর্তে তারা চেষ্টা করবে আমাদের অর্থনীতিকে ভারতের অর্থনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমাদের উপর তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে। মানে আমাদের অবস্থা হতে হবে ভুটান বা সিকিমের মতো। এতে করে ভারতের অভ্যন্তরের কেন্দ্রীয় শোষণের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনের অঙ্গার আজ জ্বলে উঠেছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে স্বাধীন সত্তা হিসেবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে উপমহাদেশের কোনো জাতির পক্ষে আজ স্বতন্ত্রভাবে বেঁচে থাকা সম্ভবপর নয়। ভারতের আজ্ঞাধীন হয়ে বেঁচে থাকতে হবে তাদের। বাংলাদেশের সব ব্যাপারে তাদের উপর নির্ভরশীল করে তুলতে পারলে ওই সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনে ভাটা পড়বে। আর আমরা যদি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হই, তবে সেই সমস্ত জাতীয়তাবাদী সংগ্রামের অঙ্গার দাবানলে পরিণত হয়ে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে অল্প সময়ের মধ্যে। অখণ্ড ভারতের স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। যেখানে বিভিন্ন অঞ্চলগুলো আজ ভারতের কেন্দ্রীয় দুঃশাসনের নিষ্পেষণের জর্জরিত, সেখানে তাদের অঙ্গরাজ্যে পরিণত হলে আমাদের অবস্থা কি হবে? বরং অধুনাকালে উপনিবেশিক শক্তি দ্বারা তৈরি আজকের ভারত যদি সনাতন রূপ লাভ করে তবেই আমাদের লাভ। শুধু আমাদেরই নয়, এ ভূখণ্ডের বিভিন্ন জাতিসত্তারও লাভ। বহিঃশক্তির শোষণ টিকিয়ে রাখার জন্য উপমহাদেশের স্বাধীন রাজ্যগুলোকে একত্রিত করে অখণ্ড ভারত সৃষ্টি করার ফলে আজ বিকশিত হচ্ছে সাম্রাজ্যবাদী আন্দোলনগুলো। এই দ্বন্দ্বের অবসানের মাধ্যমেই একমাত্র সম্ভব এই অঞ্চল সত্যিকারের স্থিতিশীলতা অর্জন করা। এর কোনো বিকল্প নেই। ভারত একটি বহুজাতিক দেশ, সেটাই বাস্তবতা। আমার বক্তব্য শুনে জনাব তাজউদ্দিন বললেন, ভবিষ্যতে এ বিষয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন। তার রাজনৈতিক দল হিসেবে জাসদের প্রতি ইঙ্গিত করলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, জাসদ অবশ্যই আজ সরকার বিরোধী সংগ্রামে একটি অগ্রণী ভূমিকায় আছেন। তার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথাও বলেছেন, কিন্তু আওয়ামী লীগ থেকে হঠাৎ করে বেরিয়ে আসা এ দল সৃষ্টিকারীরা সত্যিই কি সমাজতন্ত্রী? তাদের নেতৃত্বের প্রায় সবারই আগমন ঘটেছে বুর্জোয়া কিংবা পেটি বুর্জোয়া শ্রেণী থেকে। কতটুকু তারা নিজেদের ডি-ক্লাস করতে সক্ষম হয়েছে সেটা ভবিষ্যতে বলতে পারবে। ঠিক এই মুহূর্তে জাসদের একটি সর্বহারার দল হিসেবে চিহ্নিত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এভাবে সেদিন বৈঠক শেষ হয়। ভবিষ্যতে আবার আলোচনা বসবো ঠিক করে আমরা বেরিয়ে এসেছিলাম। তত্ত্বগত দিক থেকে জাসদের নেতৃবৃন্দের একটি অংশ সোভিয়েত ইউনিয়নকে একটি সমাজতান্ত্রিক দেশ এবং ভারতকে একটি গণতান্ত্রিক দেশ বলে মনে করত। তাদের ধারণা অনেকটা জনাব তাজউদ্দিনের মতোই, মানে রুশ এবং ভারত বাংলাদেশের গণমুক্তি এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক শক্তি। কিন্তু জাসদের সাধারণ সদস্যদের বৃহৎ অংশই ছিল ভারত বিরোধী। পরবর্তীকালে জাসদের অবক্ষয়ের জন্য অন্যান্য কারণে এই দ্বন্দ্বটি একটি প্রধান কারণ বলে চিহ্নিত করা চলে। নেতৃবৃন্দের মধ্যেও ভারত নীতি নিয়ে দ্বিমত ছিল, সেটি সম্পর্কেও আমরা জানতাম। জাসদের সাথে জনাব তাজউদ্দিনের সম্পর্কের কথা জেনে আমাদের মনে একটি প্রশ্ন বিশেষভাবে দেখা দেয়, তবে কি জাসদের সত্যি ভারতের বি টিম? তাই যদি না হবে তবে কোন যুক্তিতে আবার তাজউদ্দিনের নেতৃত্ব মেনে নেবে? এ প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে। নারায়ণগঞ্জে কর্নেল তাহেরের ওখানে গিয়ে উপস্থিত হলাম একদিন।
তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার ফাঁকে জেনে নেবার চেষ্টা করলাম জনাব তাজউদ্দিনের সাথে জাসদের সম্পর্ক কি। তিনি ব্যক্তিগতভাবে জানালেন যে জনাব তাজউদ্দিনের সঙ্গে জাসদের কোনো সম্পর্ক নেই। এতে ঘটনা আরো ঘোলাটে হয়ে উঠল। হয়তো কর্নেল তাহেরও এ সম্পর্কে কিছুই জানে না, কিংবা জাসদের হাইকমান্ডের সাথে কোনো গোপন বিশেষ মাধ্যমের সাহায্যে জনাব তাজউদ্দিন যোগাযোগ রক্ষা করে চলেছেন, যা জাসদের নেতৃবর্গের অনেকের কাছ থেকে গোপন করা হয়েছে। আমাদেরই আরেকজন জাসদের জনাব শাহজাহানের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। জনাব শাহজাহান একটি উত্তর দিয়েছিলেন, জাসদের সাথে জনাব তাজউদ্দিনের পার্টিগত কোনো সম্পর্ক নেই। কয়েকদিন পর জনাব তাজউদ্দিনের সাথে আমাদের দ্বিতীয় বৈঠক হয়, যে বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েই আলোচনা হয়। আমি গত বৈঠকের যে টেনে বলেছিলাম, বাংলাদেশের 3টি জিনিস ভারত কখনো মেনে নিতে পারবে না। বাংলাদেশ স্বাধীন অর্থনীতি হয়ে উঠুক, 1, 2 বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক, 3 পূর্ব এবং পশ্চিম বাংলা এক হয়ে একটা ভিন্ন রাষ্ট্রের সৃষ্টি হোক। এ ব্যাপারে তার মতামত জানতে চাইলে জনাব তাজউদ্দিন বলেন, ভারত উপমহাদেশ তুলনামূলকভাবে একটি পরাশক্তি। এই সত্যকে পরিহার করলে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হবে। আমাদের বেঁচে থাকার জন্যই ভারতের সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক রাখতে হবে। উদাহরণস্বরূপ তিনি নেপালকে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, নেপালের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। বহুলাংশে নেপাল অর্থনৈতিক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল, তাই বলে নেপালের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর তো ভারত হস্তক্ষেপ করেনি। জবাবে আমি বলেছিলাম, নেপাল একটি হিন্দু রাষ্ট্র। আমার জানা মতে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব অত্যন্ত প্রচন্ড। কিন্তু নেপাল ও বাংলাদেশ কি এক? বাংলাদেশের 10 কোটি মুসলমানের দেশ। এটাও তো একটা বাস্তব সত্য। এ জাতি সশস্ত্র সংগ্রাম করেছে পাকিস্তানের সেবকদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীনতা লাভ করার জন্য, দিল্লির নিয়ন্ত্রণ মেনে নেওয়ার জন্য নয়। অস্তিত্ব হবে সম্পূর্ণ এবং প্রকৃত অর্থে স্বাধীনতার স্বকীয়তায়। সেদিন এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার, জনগণের এ চেতনাকে রাজনৈতিক রূপ দিতে পারলে ভারতের যত বড় বড় শক্তিধর হোক না কেন, আমাদেরকে সিকিম বানাতে পারবে কি? 10 কোটি লোককে জাতীয়তাবাদী চেতনার উদ্ভূত করে, ভুল তাদের সংগঠিত করে যে কোনো বহির্বিশ্বের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে একটি দুর্বিদ্ধ দুর্গে পরিণত করে গড়ে তোলা অবশ্যই সম্ভব, এবং সে চেষ্টাকে করা উচিত নয় বলে প্রতিটি দেশপ্রেমিক সচেতন নাগরিকের। এর জবাবে জনাব তাজউদ্দিন কিছুই বলেননি। তার সাথে দুদিনের আলাদা আলোচনায় একটা বিষয় পরিষ্কার বোঝা গেল, অন্তত ভারত সম্পর্কে তার একটা বিশেষ দুর্বলতা কিংবা বাধ্যবাধকতা রয়েছে, যার বাইরে তিনি যেতে পারছেন না। এই দুর্বলতা কিংবা বাধ্যবাধকতা সম্পর্কে তিনি কখনোই আমাদের কিছু জানাননি। পরবর্তী বৈঠকে আমরাও তাকে আর বিব্রত করিনি ভারত সম্পর্ক উত্থাপন করে। আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী। নেতা পরিষদের নেতাদের সাথে সাবেক আওয়ামী লীগ নেতা এবং কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। স্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতির প্রতি হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকেই দায়ী করতেন, কিন্তু ওই সময় যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটাই তাদের ছিল না। জনাব তাজউদ্দিনের পর তারা আরো অসহায় বোধ করতে থাকেন। অন্যান্যদের মধ্যে খন্দকার মোশতাক আহমেদ, জনাব কামরুজ্জামান, জনাব তাহের উদ্দিন ঠাকুর, জনাব A.R. মল্লিক, জনাব M.A. সিদ্দিকী, জনাব নুরুল ইসলাম মঞ্জু, জনাব রিয়াজউদ্দিন ভোলা মিয়া, জনাব আবুল মালেক উকিল, জনাব ফণীভূষণ মজুমদার, জনাব মনোরঞ্জন ধর, জনাব হাজী গাজী আব্দুল মান্নান প্রমুখ সেনা পরিষদের নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। শেখ মুজিব কি করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেয়া যায়? শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই ধরনের খেতাব অযৌক্তিক বলে প্রমাণিত হয়। বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীবন ডাকসুর মনোনয়নপত্র, সনদপত্র, সদস্যপদ বাতিল করে
হয়েছিল স্বাধীনতার পরপরই। 3রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, সরকার দরকার হলে আরো রক্ত দিব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর ভিত্তিক সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করব। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কার করার ঘোষণা দেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনতার সামনে কুচি কুচি করে ফেলেন। রাজনৈতিক অধিকার 1971 সালের 6ই মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বঙ্গবন্ধু উপাধি এবং প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করলেন। সংবাদপত্র, টিভি, বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালত এবং দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানালেন। একই দিনে বাংলাদেশ শহর পার্টির কমিউনিস্ট নেতা মনির সিং বলেন, সরকার বর্তমানে সম্পূর্ণ অযোগ্য। 2রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে জানান, পুলিশ আমলের বিরুদ্ধে আমরা বিরোধী সরকার, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। 2রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে জানালেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের তড়িৎ ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দিত করেছে, এ সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী পুঁজিবাদের ধারক এবং ভাসানীর পরিচালনায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী আলবদর রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মাবরণে এমন আচরণ করছে যা খুবই অনুসন্ধান উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে 2জন আওয়ামী লীগ কর্মীকে প্রহার এবং একজনকে হত্যা করেছে বলে জানা গেছে। তারা মুজাফফর ন্যাপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের ওপর হামলা চালিয়েছে। তারা তেজগাঁও শিল্প এলাকার ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মুজাফফর আহমেদের মতো লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। 3রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকার 2রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, মতিয়া মেনন এবং মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর এবং চকবাজার এলাকায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নগ্ন হামলা চালায়। পাটুয়াটুলী এলাকায় মুজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আকস্মিক বাধার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের হয়। 3রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ, মুজাফফর, জাসদ এবং ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী 7ই জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা এই 7ই জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মুজাফফর, জাসদ এবং ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরো বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করছেন, তারা এবং তাদের ছত্রছায়া থেকে ছাত্র ইউনিয়নের আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার 4ঠা জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামে পূর্ণ মর্যাদা দেবে না,
সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস ম্যাথনের নেতৃত্বে, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারো নেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের বিরোধী সংগঠন হিসেবে কাজ করছে এবং তাদের আস্থা এবং ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকও বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে নির্বাচন অফিসও তছনছ করে ফেলা হয়, ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই একই পত্রিকা থেকে খবর ছাপে যে একই কারণে রংপুরের 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।